ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপের বাহিরের অংশ যেগুলোকে আমরা হার্ডওয়্যার বলে থাকি। তো এই হার্ডওয়্যারের পরিচিতি পাওয়ার পর যখন আপনি কোনো কম্পিউটার অথবা ল্যাপটপ ওপেন করা শিখবেন, তো ওপেন করা শেখার পর মাউস ধরা পর্যন্ত আপনার যে মৌখিক যে বেসিক বিষয়গুলো আপনাকে জানতে হবে। প্র্যাকটিক্যাল কাজে যাওয়ার আগেই মানে একদম শুরুতে প্র্যাকটিক্যাল কাজে যাওয়ার আগেই যে বেসিক বেসিক বিষয়গুলো আপনাকে মৌখিক জানতে হবে শুধুমাত্র মাউসটা ধরেই। হ্যাঁ, তো সেই বিষয়গুলো নিয়ে আমি একটু দ্রুত আলোচনা করার ট্রাই করব। তো আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কোনো কিছু স্কিপ করবেন না। আচ্ছা, আমি শুরুতেই একটি ব্রাউজার ওপেন করে রেখেছি অলরেডি আপনাদের সময় বাঁচানোর জন্য এবং আমার কাজের সুবিধার্থে। তো এখানে কতগুলো ওয়েবসাইট আমি সার্চ করে রেখেছি। তো গুগলে আমি প্রথম যে বিষয়বস্তুটা আমি সার্চ করেছি সেটি সার্চ করার পর জেমিনি আমাকে একটি রেজাল্ট দেয়। জেমিনি হচ্ছে একটি এআই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার বা ওয়েবসাইট যাই বলেন। তো জেমিনি হচ্ছে চ্যাট জিপিটির বিকল্প। তো জেমিনি আমাকে যে সার্চ রেজাল্টটা দিছে এখান থেকে আলোচনা আমি শুরু করি। তো আমি প্রথমেই গুগলে সার্চ করেছি যে উইন্ডোজ কি কিভাবে কাজ করে। এখানে প্রথমেই আমাকে জেমিনি হচ্ছে এআই ওভারভিউ যেটা দিয়েছে তার নিচে নিচে অনেক ওয়েবসাইটও এই প্রশ্ন সংক্রান্ত রেজাল্ট আমাকে দিয়েছে। তো প্রত্যেকটি ওয়েবসাইটে আপনারা ঢুকে ঢুকে এটা নিয়ে যে কোনো প্রশ্ন সার্চ করলে সেটার উত্তর বা রেজাল্ট আপনারা মানে পড়তে পারবেন, জানতে পারবেন। তো যাই হোক, জেমিনি যে রেজাল্টটি দিয়েছে যে উইন্ডোজ কি কিভাবে কাজ করে। তো এখানে উইন্ডোজ হলো একটি অপারেটিং সিস্টেম যা কম্পিউটার এবং ল্যাপটপে ব্যবহৃত হয়। এটি হার্ডওয়্যার এবং সফটওয়্যার পরিচালনা করে এবং ব্যবহারকারীদের কম্পিউটারের সাথে ইন্টারেক্ট করার জন্য একটি ইন্টারফেস সরবরাহ করে। তো তাহলে আমরা বুঝতে পারলাম উইন্ডোজ হলো একটি অপারেটিং সিস্টেম। হ্যাঁ, এটি হার্ডওয়্যার এবং সফটওয়্যার পরিচালনা করে এবং ব্যবহারকারীদের কম্পিউটারের সাথে ইন্টারেক্ট করার জন্য একটি ইন্টারফেস সরবরাহ করে। ঠিক আছে, নিচে আরো আলোচনা দেওয়া হয়েছে। সংক্ষেপে উইন্ডোজ হলো অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজের একটি এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটি কম্পিউটার মৌলিক সফটওয়্যার যা হার্ডওয়্যার এবং অন্যান্য অ্যাপ্লিকেশনগুলির মধ্যে সমন্বয় সাধন করে। হ্যাঁ, তারপরে ব্যবহারকারী ইন্টারফেস। হ্যাঁ, উইন্ডোজ একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। হ্যাঁ, এগুলো বিস্তারিত আপনারা পড়ে নেবেন, আমি একটু সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলে নিই, মেইন যে পয়েন্টগুলো। অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজের ভূমিকা, ব্যবহারকারী ইন্টারফেস, তারপরে হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবস্থাপনা। হ্যাঁ, এই জিনিসগুলো। তারপরে একটি উইন্ডোজ পিসি কিভাবে কাজ করে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা পড়ে নেবেন, আমি মার্ক করে দিলাম, আপনারা পড়ে নেবেন। তো আমি যদি আমার ভাষায়, হ্যাঁ, আমার ভাষায় যদি আপনাদেরকে বুঝাই তাহলে এই ব্রাউজারটা আমি একটু মিনিমাইজ করি। এই যে আমরা কম্পিউটার খোলার পরে যে দৃশ্যপটটি দেখি, এই যে হচ্ছে এখানে দিস পিসি, এখানে রিসাইকেল বিন, এগুলো তো পরবর্তীতে আমি সফটওয়্যার বা বিভিন্ন ডকুমেন্ট এখানে রেখেছি বা কিছু সফটওয়্যার ইনস্টল করার পর সেগুলো শর্টকাট অটোমেটিক এখানে থেকে যায়। তো বাকি এখানে দিস পিসি, রিসাইকেল বিন, নিচে হচ্ছে টাস্ক বার, তারপরে এখানে টাইম, এখানে হচ্ছে চার্জের যে স্যাম্বল আইকন, তারপরে কম্পিউটারের সাউন্ডের যে আইকন, এই জিনিসগুলো বা দিস পিসির ভিতরে যদি আমি প্রবেশ করি তাহলে এই জিনিসগুলো, এই যে অবকাঠামোটা, তারপর এটা ক্লোজ করা, এটাকে ছোট বড় করা, তারপরে স্টার্ট বাটন, এটাকে বলা হয় স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন যাই বলেন, এর ভিতরের যে অবকাঠামো। হ্যাঁ, বা ক্লিক করার পর যে যেভাবে কাজ করবে, এই সব কিছু কিন্তু উইন্ডোজ আপনাকে সাজায় গোছায় দেয়। ঠিক আছে, উইন্ডোজ ছাড়া আমি যদি একটু অন্যভাবে বলি, ভুল হলেও আপনার বোঝার সুবিধার্থে আমি যদি বলি, উইন্ডোজ ছাড়া আপনার কম্পিউটারটি রান হলো, ধরে নেন যে রান হলো, কিন্তু একটু ব্ল্যাঙ্ক হয়ে থাকবে, যেখানে এই জিনিসগুলো সাজানো গোছানো এবং কিছু ফ্রি অ্যাপস বা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আপনি পাবেন না। আর সেই সাথে দিস পিসি, রিসাইকেল বিন, এখানে টাস্ক বার, তারপরে এখানে হচ্ছে উইন্ডোজ বাটন, এখানে অ্যাপ্লিকেশনগুলো যেভাবে সাজানো গোছানো থাকে, সার্চ বার, তারপরে এই যে কম্পিউটার শাটডাউন করার যে ব্যাপার স্যাপারগুলো, তারপরে আপনার প্রোফাইল, তারপরে এই হচ্ছে সেটিং,
যাই হোক, এই জিনিসগুলো আপনি উইন্ডোজ না দিলে পাবেন না, একদম ব্ল্যাঙ্ক একটা উইন্ডো পাবেন। তো উইন্ডোজ দেওয়ার পরপরই এই জিনিসগুলো সাজানো গোছানো আমরা পাই। এক কথায় আমি যদি বলি তাহলে উইন্ডোজের কাজ কি, যে আমাদের কম্পিউটারকে সাজিয়ে গুছিয়ে দেয়। ঠিক আছে? তাইলে শুধু হার্ডওয়্যার হলে বা কারেন্টের মাধ্যমে হার্ডওয়্যারটি যদি রানও করি, তাও আমরা কাজ করতে পারবো না যদি উইন্ডোজ বা এরকম একটি অপারেটিং সিস্টেম, আরও যেগুলো অপারেটিং সিস্টেম আছে, লিনাক্স, ম্যাক, হ্যাঁ, তারপরে অ্যাপেলের অপারেটিং সিস্টেমগুলো, এগুলো যে কোনো একটি অপারেটিং সিস্টেম যদি আমরা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে ইনস্টল না করি, তাহলে আমরা কোনো কাজ করতে পারবো না। আচ্ছা, তারপরে আমি আবার ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যাওয়ার পর তো আমি আহ, সংক্ষেপে উইন্ডোজ কি কিভাবে কাজ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় ধাপে যাব, হার্ডওয়্যার। হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি? তো হার্ডওয়্যার এবং সফটওয়্যার হলো একটি কম্পিউটারের দুটি প্রধান উপাদান। হার্ডওয়্যার হলো কম্পিউটারের দৃশ্যমান এবং যেগুলো স্পর্শ করা যায়, স্পর্শযোগ্য অংশ, যেমন কিবোর্ড, মাউস, মনিটর ইত্যাদি। অন্যদিকে সফটওয়্যার হলো একগুচ্ছ নির্দেশ যা কম্পিউটারকে আহ, আহ, কি করতে হবে তা বলে দেয়, যেমন অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, ম্যাক, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন, কিছু সফটওয়্যার আছে যেমন মাইক্রোসফট ওয়ার্ড, ক্রোম ব্রাউজার, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর অপারেটিং সিস্টেম সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ, ম্যাক, হ্যাঁ, লিনাক্স, এইগুলো। তো এখানে আরো বিস্তারিত দেয়া আছে যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের আলাদাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দেয়া আছে, তো আমি এগুলোতে যাব না। তারপরে নেক্সট ধাপে গিয়ে আপনাকে জানতে হবে যে ইনপুট এই হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে, হ্যাঁ, বা আমি শুধুমাত্র যদি হার্ডওয়্যারের মধ্যেই বলি, ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস বলতে কিছু বিষয় আছে, মানে কিছু যন্ত্র আছে। তো এখানে আমি গুগলে সার্চ করেছি যে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস কি। ইনপুট ডিভাইস হলো সেই সব যন্ত্রাংশ যা ব্যবহারকারীকে কম্পিউটারের ডেটা বা তথ্য প্রবেশ করাতে সাহায্য করে, মানে কম্পিউটার ভিতরে প্রবেশ করাতে সাহায্য করে, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার ইত্যাদি। এগুলো আমরা কম্পিউটারের ভিতরে কিছু ডেটা বা তথ্য প্রবেশ করাতে আমাদের কিবোর্ড সাহায্য করে, মাউস, স্ক্যানার সাহায্য করে। আউটপুট ডিভাইস কি? আউটপুট ডিভাইস হলো সেই সব যন্ত্রাংশ কম্পিউটারের প্রক্রিয়াকরণ করা, তথ্য ব্যবহারকারীর কাছে উপস্থাপন করা ইত্যাদি। হ্যাঁ, সেই সব যন্ত্রাংশ যা কম্পিউটারের প্রক্রিয়াকরণ করা, তথ্য ব্যবহারকারীর কাছে উপস্থাপন করা, এইটি কাজ হচ্ছে আউটপুট ডিভাইসের। যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তো আশা করি ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস হার্ডওয়্যারের মধ্যে থেকেই হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার তারপরে আমরা যাব হচ্ছে নেক্সট ধাপে। তো আমরা তাহলে কি জানলাম একটু সামারি করি। উইন্ডোজ কি, কিভাবে কাজ করে, হার্ডওয়্যার কি এবং সফটওয়্যার কি, সেটা জানলাম। পাশাপাশি পার্থক্যটাও আশা করি আপনারা বুঝে গেছেন। তারপরে ইনপুট ডিভাইস কি এবং আউটপুট ডিভাইস কি, এটাও আমরা কিন্তু বুঝে গেলাম। আচ্ছা, তারপরে উইন্ডোজের কথা বললাম একটু আগে। উইন্ডোজের কিন্তু বিভিন্ন ধরনের ভার্সন আছে, হ্যাঁ। আর উইন্ডোজ ইনস্টল করার পর কম্পিউটারটি যখন ওপেন হলো আপনার অফিস, আদালতে বা পার্সোনাল কাজের জন্য বা ব্যবসায়ী কাজের জন্য, যে কোনো কাজের জন্য উইন্ডোজ দেওয়ার পরপরই আপনার যেটা প্রয়োজন হয়, বহুল প্রচলিত এবং জনপ্রিয় যেটি, সেটা হলো মাইক্রোসফট অফিস। অফিসের যাবতীয় কাজ করার জন্য, হিসাব নিকাশ বলেন, তারপরে সাধারণ টাইপিং, লেখালেখি বলেন, এগুলোর জন্য স্পেশালি কিছু প্রোগ্রাম আছে। একটি অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট অফিস একটি অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম পাবেন, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এটার কাজ শুধু টাইপিং করা, ইয়ে করা। মাইক্রোসফট এক্সেলের কাজ হিসাব নিকাশ করা। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে প্রেজেন্টেশন করা। মাইক্রোসফট এক্সেসের কাজ হচ্ছে ডাটা এন্ট্রি রিলেটেড আপনাকে কাজে হেল্প করা। তারপরে ওয়ান নোট আছে, হ্যাঁ, তারপরে আরও আছে, আমি সেগুলো পরবর্তীতে আলোচনা করতেছি। তো এটার প্রয়োজন কিন্তু তার পরপরই উইন্ডোজটা কি, কিভাবে কাজ করে এটা জানার পরপরই, বা উইন্ডোজের কিছু ভার্সন বা উইন্ডোজটা চালাবেন কিভাবে, এটা জানার পরপরই কিন্তু আপনার মাইক্রোসফট অফিসের ব্যবহারটা আসে। তারপরে আপনার লিনাক্স আছে, তারপরে ম্যাক আছে, তারপরে অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম আছে, এগুলো একটু ডিফারেন্ট, এগুলো নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে। উইন্ডোজ যেহেতু আমাদের
যে প্রচলিত, এটা নিয়ে আজকে আলোচনা করি, কেমন? তো ওকে, তাহলে আমি যদি উইন্ডোজের ভার্সন নিয়ে এবার আলোচনা করি, যেখানে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়েন যে আমি আমার ভাইয়ের কম্পিউটার বা আমার নিজেরই ল্যাপটপ বা অন্য আমার বন্ধুর একটি ল্যাপটপ বা কম্পিউটারে এক ধরনের চালাইলাম, এখানে পাইলাম টাক্স বারের স্টার্ট বাটন, উইন্ডোজ বাটন এখানে পালাম, দিস পিসিটা এখানে পাইলাম বা দিস পিসির নামটা এরকম ছিল, কিন্তু আরেকজনের কম্পিউটারে গিয়ে আপনি হকচকিয়ে গেলেন, যে আপনি কনফিউজড হয়ে যাচ্ছেন যে সেটিংগুলো কোথায়, শাটডাউন কোথায়, কি এই জিনিসগুলো পাচ্ছেন না। তখনই তখনই ভার্সনের চেঞ্জ হয়, এই জন্য ভার্সনটা জানাটা ইম্পর্টেন্ট। তো আমি এখানে গুগলে সার্চ করে রেখেছি যে হচ্ছে আপনার মাইক্রোসফট উইন্ডোজ জনপ্রিয় পুরাতন কিছু ভার্সন, হ্যাঁ, এটা লিখে সার্চ করেছি। তো আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, উইন্ডোজ কিন্তু একটি প্রোডাক্ট, অফিস, মাইক্রোসফট অফিসও কিন্তু একটি প্রোডাক্ট, হ্যাঁ। তো উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম সফটওয়্যার, আর মাইক্রোসফট অফিস একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, মনে রাখবেন। আর উইন্ডোজ এই প্রোডাক্টটির নাম, উইন্ডোজ কোম্পানির নাম হচ্ছে মাইক্রোসফট, আর মাইক্রোসফট কোম্পানির মালিক হচ্ছে বিল গেটস বা পরিচালক প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস। ঠিক তেমনি মাইক্রোসফট অফিস, যেখানে আমরা টাইপিং করি, যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটি, সেটি হচ্ছে সংক্ষেপে যদি বলি সেটির নাম হচ্ছে অফিস, অফিস অ্যাপ্লিকেশন। আর কোম্পানির নাম হচ্ছে মাইক্রোসফট, প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছে বিল গেটস, ঠিক আছে? তো মাইক্রোসফট উইন্ডোজ এটার হচ্ছে জনপ্রিয় পুরাতন ভার্সনগুলো আমি নিয়ে আলোচনা করি। যেমন মাইক্রোসফট উইন্ডোজ আপনার প্রথম দিকে ছিল উইন্ডোজ এক্সপি 2001, হ্যাঁ, এটাকে আপডেট করে আবার 2003-এ খুব জনপ্রিয় হয় বাংলাদেশে। তো 2001 সেটা দেখতে একরকম, সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তারপর অনেক দীর্ঘদিন এই ভার্সনটি চলে, উইন্ডোজ এক্সপি বা 2001 নামে যেটা আমরা চিনি। তারপরে হচ্ছে উইন্ডোজ 7, এইটা ব্যাপক একটি পরিবর্তন করে উইন্ডোজ কোম্পানি বা মাইক্রোসফট কোম্পানি। তো এটা হচ্ছে আপনার সাল একটু ভিন্ন হতে পারে, 2009 সালে আসছে, কিন্তু নাম দিছে হচ্ছে উইন্ডোজ 7। অনেকেই আবার 2007 মনে করেন, তো যাই মনে করেন সমস্যা নাই, যদি আপনি উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ 7 মানে ইন্টারফেসটা চিনে থাকলেই হয়েছে। আচ্ছা, তারপর বের হলো উইন্ডোজ 8.1, খুব বেশি আহ, জনপ্রিয় হয়নি, অনেকেই এটা ইউজ করেননি। 7-এর পর 7 সবচেয়ে জনপ্রিয়, দীর্ঘদিন ধরে মানুষ ব্যবহারকারীদের মধ্যে আহ, আহ, ব্যবহার হয়ে আসছিল। তো এটি একটি সহজ মাধ্যম ছিল। তো উইন্ডোজ এক্সপি 2001-এর পরপরই উইন্ডোজ 7-কে আমি রাখবো। তারপরে আস্তে আস্তে উইন্ডোজ 10, উইন্ডোজ 10 তারপরে সংস্করণ করা হয়েছে। তো উইন্ডোজ 10-এর চেয়ে 7টা অনেক সহজ ছিল, কিন্তু উইন্ডোজ হচ্ছে মাইক্রোসফট কোম্পানি এমন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন করছে যে অনেক সফটওয়্যার বা অনেক কাজ আমরা আপডেট ভার্সনটা না নিলে ইউজ করতে পারি না, বিধায় অনেকে উইন্ডোজ 10টা বাধ্যতামূলক ব্যবহার করা শুরু করছে। নাহলে 7-ই আরও দীর্ঘদিন 7 চলতো। তো যাই হোক, তারপরে বর্তমানে তো উইন্ডোজ 11 বেশি চলতেছে বাংলাদেশে। তো 11 পর্যন্তই আলোচনা করি। তো এগুলো দেখতে আসলে কেমন, কি দেখলে বুঝবেন যে আপনি উইন্ডোজ কোনটি চালাচ্ছেন আপনার ল্যাপটপে বা কম্পিউটারে, এবার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, ব্রাউজারটা মিনিমাইজ করি। আমি এখানে একটি ফোল্ডার করে রাখছি, এখানে আপনার উইন্ডোজের বিষয়টা নিয়ে আলোচনা করি। তো এইখানে আমি অলরেডি কিছু পিকচার আমি সেভ করে রেখেছি। আমি ইচ্ছা করলে ব্রাউজারে সার্চ করে করে আপনাদেরকে দেখাইতে পারতাম, কিন্তু সময় লাগতো, তাই আমি এখানে অলরেডি এখানে এগুলো সার্চ করে রেখে দিয়েছি। তো প্রথমে আসি উইন্ডোজ যে এক্সপি 2001 বা 2003, যেটা সেটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখানে প্রথম যে ছবিটা আমি দেখাবো আপনাদেরকে, তো মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি, এটা জাস্ট একটি লোগো। আচ্ছা, তারপরে যে ছবিটা দেখাবো, এই হচ্ছে উইন্ডোজ এক্সপি বা 2001-এ কীরকম ছিল দেখেন। সর্বপ্রথম যে জিনিসটা চেঞ্জ হয়, স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন যেটাকে বলি আমরা, এইটা ছিল দেখেন কীরকম দেখতে, কীরকম ছিল, টাস্ক বারটা কীরকম ছিল। এখানে কিন্তু সফটওয়্যার বা যেগুলো আমার ইনস্টল করা সফটওয়্যার, ওগুলো কিন্তু পিন করে রাখা যেত না সম্ভবত। যাই হোক, ভুল হয়ে থাকলে ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন, অনেক আগের ভার্সন তো। আচ্ছা, যাই হোক, তারপরে স্টার্ট বাটনে ক্লিক দিলে ইন্টারফেসটা এরকম ছিল। প্রোফাইল
আমাদের প্রোফাইলটা এরকম দেখতে ছিল। এইদিকে হচ্ছে রিসেন্ট ইউজ করা সফটওয়্যারগুলো থাকতো। এইদিকে হচ্ছে মাই কম্পিউটার, আগে মাই কম্পিউটার নাম ছিল, এখন তো দিস পিসি, মাই মিউজিক এগুলো ছিল। তারপরে শাটডাউন বা টার্ন অফ ছিল আগে, টার্ন অফ চিহ্নটা এরকম ছিল, লগ অফ ছিল, রান ছিল এখানে, অল প্রোগ্রাম ছিল এখানে, বা ইনস্টলকৃত যে সফটওয়্যারগুলো অল প্রোগ্রামে গেলে আপনারা পাবেন। রিসাইকেল বিনটা এখানে ছিল, টাইম ডেট এই জিনিসগুলো এরকম ছিল ইন্টারফেসটা। তারপরে দিস পিসি বা মাই কম্পিউটার ওপেন করার পর দৃশ্যটা কীরকম ছিল দেখেন। ব্যাকটা এরকম ছিল, ফরওয়ার্ডটা এরকম, ফাইল, এডিট, ভিউ, ফেভারিট, টুলস, হ্যাঁ এইদিকে কিছু ছিল ফোল্ডার ইউজ করার জন্য। এইদিকে এই ফোল্ডার ওপেন করলে যেগুলো ফোল্ডারের ভিতরে আছে সেগুলো এইদিকে শো করতো। তো ইন্টারফেসটা মোটামুটি এরকম ছিল। তো এটা দীর্ঘদিন আমাদের মধ্যে ছিল, ব্যবহারকারীদের মধ্যে ব্যবহারযোগ্য হিসেবে ছিল, অনেক জনপ্রিয় একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম। দেখতে কিন্তু এরকম ছিল, এখন এটির ব্যবহার নাই বললেই চলে। আচ্ছা, তারপর পর যেটা বের হলো উইন্ডোজ 7। উইন্ডোজ 7-এর আমি ইন্টারফেসটা দেখাই। তো উইন্ডোজ 7 হচ্ছে দেখতে অনেকটা এরকম, যে উইন্ডোজ বাটনটি এখানে থাকতো, টাস্ক বারে কিছু হচ্ছে সফটওয়্যার পিন করে রাখার ব্যবস্থাটা ভালো করেছিল। তারপরে টাইম। আচ্ছা, তারপর আরেকটি ইন্টারফেসে যাই। এই দেখেন উইন্ডোজ বাটনটিতে ক্লিক দিলে একটা ব্যাপক চেঞ্জ ওরা করছে। এইটাই মূলত বেশিরভাগ সময় ওরা চেঞ্জ করে। এখানে প্রোফাইল, তারপরে রিসেন্ট আইটেম, পিকচার, ডকুমেন্ট, কম্পিউটার, হ্যাঁ, কন্ট্রোল প্যানেল, হ্যাঁ, তারপরে হচ্ছে শাটডাউন, তারপরে সার্চ বার, তারপরে এখানে ফোল্ডার আকারে কিছু সফটওয়্যার আছে, সিঙ্গেল কিছু সফটওয়্যার আছে। হ্যাঁ, তো এইভাবে মূলত উইন্ডোজ 70, উইন্ডোজ হচ্ছে যেটাকে বলি আমরা 2001, সেটার থেকে পরিবর্তন ঘটে। আচ্ছা, তারপর পরে এখানে আরেকটি পিকচার আমি দেখাইছি, যে কোনো সফটওয়্যার, যখন কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারের জন্য, যেগুলো অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি, সেগুলো ফোল্ডার আকারে ইনস্টল হয়। এখানে ক্লিক দিলে আবার, যেমন মাইক্রোসফট অফিস একটি সফটওয়্যার, এটার আবার প্রোগ্রাম আছে কয়েক ধরনের। হ্যাঁ, যেমন এক্সেস আছে, এক্সেল আছে, ওয়ার্ড আছে, পাওয়ার পয়েন্ট আছে। এটা 2010 দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, সেটা পরে আলোচনা। তো এখানে এটা ফোল্ডার আকারে এখানে আসছে। যদি শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটি প্রোগ্রাম থাকতো, তাহলে ফোল্ডার আকারে আসতো না, সিঙ্গেলই আসতো। তো মাইক্রোসফট অফিস এই ফোল্ডারটাতে যখন ক্লিক করছি, তখন দেখেন যে ওর ভিতরে কি কি আছে সব প্রোগ্রামগুলো বের হয়েছে। আপনার যেটা দরকার সেটা ক্লিক দিলে সেটা ওপেন হবে। তো যাই হোক, এই হচ্ছে উইন্ডোজ 7। উইন্ডোজ 7-এর আরও কিছু আমি দেখাবো। উইন্ডোজ 7-এর দেখেন, উইন্ডোজ 7-এর যে দিস মাই কম্পিউটার বা দিস পিসি, যেটা ওপেন করার পর দেখতে তারপরে কীরকম করেছিল ওরা দেখেন। এখানে ব্যাক, ফরওয়ার্ড, এখানে হচ্ছে লোকেশন বার, এটা হলো সার্চ বার, এইদিকে ফোল্ডার ইউজ করা যাবে, এইদিকে আবার সেই ফোল্ডারের ভিতরে কি আছে সেগুলো শো করবে। এইদিকে কিছু সেটিং ছিল, অর্গানাইজ, নিউ ফোল্ডার, শেয়ার উইথ, তারপরে স্লাইড শো, বার্ন, এখানে ভিউ, মুড, হ্যাঁ, এই জিনিসগুলো ছিল। আবার ডিটেলস, এই নিচের দিকে ডিটেলস শো করতো। এটা হচ্ছে উইন্ডোজ 7-এর একটা ব্যাপক পরিবর্তন ঘটায় ওরা। আচ্ছা, তারপরে আরেকটা চেঞ্জ যেটা হয় সেটি হচ্ছে রিফ্রেশ বাটন। হ্যাঁ, তো রিফ্রেশ বাটন, এটা হচ্ছে উইন্ডোজ 7-এর মেবি। তো যখন উইন্ডোজ 2001-এর রিফ্রেশ বাটনটি একটু হয়তো ভিন্ন থাকতে পারে। পরে উইন্ডোজ 7-এর এখানে দেখেন ভিউ, শর্ট বাই, রিফ্রেশ, তারপরে নিউ, তারপরে স্ক্রিন রেজুলেশন, হ্যাঁ, তারপরে হচ্ছে পার্সোনালাইজ, এই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে অ্যাড করেছে। তো আমি হচ্ছে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে উইন্ডোজ এক্সপি বা 2001-এর রিফ্রেশ বাটনটা কীরকম। এটা আমি আচ্ছা আপনাদেরকে দেখাই দিই, যে উইন্ডোজ এক্সপি 2003-এই থাকলো, ওই 1-3 প্রায় একই, 2003 রিফ্রেশ বাটন। বানান ভুল হতে পারে, সমস্যা নেই। তারপর অল থেকে ইমেজে যাব। তো রিফ্রেশ বাটনটি কেমন ছিল এটা যদি আমি সার্চে পাই তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো। রিফ্রেশ বাটনটি এখানে ধরি, যদি এই যে অনেকটা এইরকম ছিল, রিফ্রেশ বাটনটি অনেকটা এইরকম ছিল। আচ্ছা,
তাহলে আশা করি রিফ্রেশ বাটনেরও একটু পরিবর্তন হয়, আপনারা এটা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে আসি উইন্ডোজ 10। আমি 8.1 আমি ওইভাবে দেখাতে চাচ্ছি না, আচ্ছা তারপরেও দেখাই। 8 অথবা 8.1-এর যেটা পরিবর্তন ছিল সেটা হলো যে উইন্ডোজ বাটনটি ক্লিক দিলে এরকম আসতো। হ্যাঁ, উইন্ডোজ বাটনটি ক্লিক দিলে এরকম আসতো। তা 8 এবং 8.1 খুব বেশি পরিবর্তন করেনি, তারপরেও খুব বেশি জনপ্রিয় হয়নি। তো 8.1 স্টার্ট বাটনটি দেখতে এরকম ছিল। আর সবচেয়ে সমস্যা ছিল হচ্ছে যে শাটডাউন করা বা কম্পিউটার অফ করার যে সিস্টেমটা 8 এবং 8.1-এ এটা একটু কঠিন ছিল। এই ডান দিকে মাউস পয়েন্ট ঠেকায় দিলে, কম্পিউটারের স্ক্রিনের ডান দিকে ঠেকায় দিলে তবেই আমরা ওই শাটডাউনের যে ফিচার এগুলো পাইতাম, হাইড থাকতো বিষয়টি। আচ্ছা, তারপরে আমরা আসি উইন্ডোজ 10। 7-এর পরে জনপ্রিয় যেটি সেটি হচ্ছে 10। তো উইন্ডোজ 10-এর ইন্টারফেস কীরকম ছিল এটা দেখাই। উইন্ডোজ 10-এর এটা হচ্ছে দিস পিসি বা মাই কম্পিউটার। দেখতে দেখেন কীরকম করেছিল ওরা, এইদিকে ফোল্ডার, এইদিকে হচ্ছে ফোল্ডার শো করার, এখানে সার্চ বার, লোকেশন বার, ফাইল, কম্পিউটার ভিউ, তাই না? এই জিনিসগুলো এখানে আবার কি, যাই হোক, এই জিনিসগুলো পরিবর্তন ঘটাইছে ওরা। তারপরে দেখেন উইন্ডোজ 10-এর রিফ্রেশ বাটনটি কীরকম করেছিল। হ্যাঁ, সেটিংগুলো ঠিকই ছিল কিন্তু আইকনগুলো চেঞ্জ করে দিছে, কত সুন্দর করেছে। তারপরে উইন্ডোজ 10-এর উইন্ডোজ বাটনটি বা স্টার্ট বাটনটি দেখেন কত সুন্দর করেছে, মাঝামাঝি জায়গায় নিয়ে এসে এখানে সার্চ বার, অল অ্যাপস, পিন করা কিছু অ্যাপস, তারপরে এখানে পিন করার সুবিধা আরও বেশি দিয়েছে। তারপরে আপনার এখানে রিকমেন্ডেড কিছু ডকুমেন্ট বা সফটওয়্যার তারা দিয়েছে, এখানে শাটডাউনের যে চিহ্নটা এখানে নিয়ে এসেছে। আচ্ছা, আর আমার নিজের যে ল্যাপটপ বা কম্পিউটার, এখানে কিন্তু উইন্ডোজ 11ই আছে। তো উইন্ডোজ 10 11 খুব বেশি পার্থক্য আশা করি নেই। আবার কিছু সুবিধা উইন্ডোজ 11-এ আছে যেগুলো আবার 10-এ নাই। আচ্ছা, তারপর উইন্ডোজ 10 নিয়ে আলোচনা করা হলো, এবার আসি উইন্ডোজ 11। এখানে পিকচার আকারেও দেখাইতে পারি, আবার আমার নিজের অপারেটিং সিস্টেমও উইন্ডোজ 11। তো এখানে দেখেন উইন্ডোজ 11-এর দিস পিসিটা দেখতে কীরকম করছে, পুরাই চেঞ্জ করে ফেলছে। এখানে দেখেন কতগুলো শর্টকাট টুলস দিছে, এখানে ট্যাব, আমরা ব্রাউজারে যেমন ট্যাব ইউজ করি, একটার পর একটা ট্যাব নেই, একটা ট্যাবে ফেসবুকে ঢুকে থাকি, একটা ট্যাবে ইউটিউবে ঢুকে থাকি, একটা ট্যাবে অন্য কোনো ওয়েবসাইটে ঢুকে থাকি, ঠিক তেমনি ট্যাব আকারে দিছে। আপনি একটা ট্যাবে ডেস্কটপ নামের ফোল্ডারটাতে ঢুকে থাকতে পারবেন, আরেকটা ট্যাব নিয়ে ভিডিও নামের ফোল্ডারটাতে ঢুকে থাকতে পারবেন। এখানে আবার যে কোনো ডকুমেন্ট কাট করা, কপি করা, পেস্ট করা কিবোর্ড দিয়েও করা যায়, মাউস দিয়েও করা যায়, কিন্তু উপরে আবার শর্টকাট করে দিছে। এই জিনিসগুলো আপডেট করছে, আমার খুবই ভালো লাগছে। তারপরে স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটনটি দেখেন কত সুন্দর চেঞ্জ করে ফেলছে। তো 10-এর মতোই ছিল, খুব বেশি উইন্ডোজ বাটনটি চেঞ্জ করেনি, থাক এটা নিয়ে আলোচনা না করি। তারপরে ব্ল্যাক হচ্ছে নাইট মুড করে দিলে এরকম ব্ল্যাক হয়, আশা করি এগুলো আপনারা জানেন। তো এই হলো উইন্ডোজের ভার্সন। উইন্ডোজের ভার্সন চেঞ্জ হলে আপনারা আপনার বন্ধুর পিসি বা আপনার যে কোনো রিলেটিভ বা অফিস বা ব্যবসায়ের প্রতিষ্ঠানের পিসিতে যদি আপনি নিজে চালাইছেন উইন্ডোজ 7 বা 10, যে গিয়ে দেখতেছেন হচ্ছে 11 বা অন্য কোনো ভার্সন, হ্যাঁ উইন্ডোজেরই অন্য কোনো ভার্সন, তখন এই সাধারণত আপনার উইন্ডোজ বাটনটি, যে উইন্ডোজ বাটন দিস পিসি শাটডাউন, কম্পিউটার শাটডাউন করার যে চিহ্নটা, এই জিনিসগুলো একটু এদিক ওদিক হয়, রিফ্রেশ বাটনটি, এই জিনিসগুলো, তাছাড়া মোটামুটি সবই একই থাকবে আশা করি। তো এটা যেন আপনারা বিভ্রান্তি না হন, যে কোনো উইন্ডোজ ভার্সনে যদি আপনি চালাইতে পারেন, যেন চালাইতে পারেন, এই জন্য উইন্ডোজের যে ভার্সনগুলো এগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করলাম। পাশাপাশি আমি যদি বলি যে যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম হয়, লিনাক্স, ম্যাক অথবা আপনার অ্যাপেলের কোনো অপারেটিং সিস্টেম হয়, তখন এগুলো নিয়ে আমি আরেকদিন আলোচনা করব, তখন কিভাবে ইউজ করবেন, কেমন? আচ্ছা, সেই সাথে আমি আরেকটি, আপনারা একবারে শুরুতে যারা শিখতেছেন তাদের জন্য যেহেতু আমার এই ভিডিও, সেহেতু আমি একটি আলোচনায় স্কিপ করে গেছি, সেটি হচ্ছে মাউসের ব্যবহার। হ্যাঁ, তো মাউসের ব্যবহারটি জানা খুবই দরকার, আমি মাউসের ব্যবহারটি আপনাদেরকে বলে দিই।
আহ, হচ্ছে এই যে মাউস অ্যান্ড টাচপ্যাড। আচ্ছা, এখানে প্রথম একটি পিকচার আমি ওপেন করলাম, আপনারা দেখেন। আমি মাউসের পরিচয়টি দিই, যদিও এটি প্র্যাকটিক্যালিও আমি একটি ভিডিওতে মাউসের পরিচয় দেব, আমি আপাতত পিকচার দিয়ে আপনাদেরকে দিচ্ছি। যেমন এই যে এটাকে বলা হয় স্ক্রল হুইল, হ্যাঁ, মাউসের চাক্কা যেটা। তারপরে এটা হচ্ছে রাইট মাউস বাটন, এটা হচ্ছে লেফট বাটন, এটা হচ্ছে সাইড বাটন। অনেক মাউসে সাইড বাটন নাও থাকতে পারে। তো যাই হোক, অনেক মাউস অনেক ক্যাটাগরির হতে পারে। তো আমি এই রাইট বাটন, লেফট বাটন মাউসের, হ্যাঁ, এখানে যে ক্লিক দিবেন যেটা সব সময় কাজ করবেন। তো অনেককে আমি লেফট বাটন চাপতে বলি যখন শুরুতে আর কি, লেফট বাটন চাপতে বলি রাইট বাটন চাপে, রাইট বাটন চাপতে বলি লেফট বাটন চাপে। এই জন্য আমি এই লেফট বাটনটার কাজ কিন্তু সবচেয়ে বেশি, রাইট বাটনটার কাজ কিন্তু কম। ডাবল ক্লিক বা সিঙ্গেল ক্লিক এই লেফট বাটনটা দিয়ে বেশি হয়, আর রাইট বাটনটা দিয়ে কিন্তু কম কাজ হয়। তো এই জন্য আমি লেফট বাটনটার নাম দিয়েছি ওকে বাটন, এর কাজ এবং বৈশিষ্ট্য অনুযায়ী। রাইট বাটনটার নাম দিয়েছি হচ্ছে অপশন, অপশন বাটন। হ্যাঁ, কেন? এই যে আমি আমি যখন এই যে রাইট বাটনটা চাপতেছি, দেখেন এখন রাইট বাটনটা চাপছি, দেখেন কিছু অপশন চলে আসছে। কম্পিউটারের যে কোনো প্রান্তে, যে কোনো প্রান্তে আপনি রাইট বাটন চাপবেন, আপনার কিছু অপশন আসবে। যেমন আমি ফাঁকা জায়গাতেও যদি রাইট বাটন চাপি কিছু অপশন আসতেছে। এই জন্য আমি রাইট বাটনটির নাম দিয়েছি কি বাটন, এটি হচ্ছে অপশন বাটন। কারণ কম্পিউটারের যে কোনোখানে চাপলেই আমি রাইট বাটনটি চাপলে অপশন পাই, এই জন্য অপশন বাটন। আবার যেমন বাইরে আবার যদি এখন যদি লেফট বাটনটা চাপ দেই, ওই ওই যে এই অপশনগুলো দেখেন চলে যাবে। তাহলে এটা ওকের কাজ করলো, এই জন্য ওকে বাটন। আবার যদি কোনো কিছু ডিলিট করতে যাই, ডিলিট করার সময় যখন ইয়েস নো একটা মেসেজ আসে, আমরা ইয়েস করে দিলে ডিলিট হয়ে যায়, তখন আমরা কিন্তু লেফট বাটনটা দিয়ে ইয়েস করি। বা কিবোর্ডের যে ইন্টার বাটন আছে না, ইন্টার বাটনের কাজটি কিন্তু লেফট বাটন দিয়ে হয়। তাহলে ইন্টার মানে তো কাইন্ড অফ এটাই অর্থ দাঁড়ায় যে ওকে। হ্যাঁ, কোনো কিছু একটা মেসেজ আসলো, হ্যাঁ আমি বুঝে ফেলেছি, কোনো একটা নোটিফিকেশন আসলো, তখন আমি কিন্তু লেফট বাটন দিয়ে সেটাকে ওকে করি। তাহলে লেফট বাটনটার নাম আমরা ধরে নিই ওকে বাটন। তাহলে রাইট বাটন, এটার নাম অপশন বাটন, আর এটার নাম ওকে বাটন। এবং এটার আরও একটি আমি এটার নাম কেন আমি সবসময় বলবো এটা, এই জন্য আপনাদেরকে বলে দিলাম অপশন বাটন ওকে বাটন। তো এটা কেন অপশন বাটন ওকে বাটন, এটার আরও একটি যদি উদাহরণ দিই আমি, তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। আপনারা হয়তো বাটন ফোন দেখেছেন, অনেক ধরনের বাটন ফোন। তো বাটন ফোনে আপনি দেখবেন যে মনে করেন এইটাই, হ্যাঁ, এই বাটন ফোনটির নাম্বার আছে, আপনার নাম্বার লিস্ট আছে। তো নাম্বার লিস্ট থেকে কোনো একটি নাম্বার আপনি ডিলিট করবেন, তখন ওই নাম্বারে গিয়ে আপনার কিন্তু প্রথমে এই বাটনটি চাপতে হয়। এটাকে আমরা মোবাইলের বাটন, বাটন ফোনের আমরা কি বলি অপশন বাটন। এই যে কল রিসিভ করার উপরে বাটনটা, তো এটা অপশন বাটন চাপ দিলাম। চাপ দেওয়ার পর কিন্তু আমার ডিলেট, সেটাকে কাট করব নাকি কপি করব, এই অপশনগুলো কিন্তু আসে। তারপরে ওকে করি কোনটা দিয়ে, এই যে মাঝের বাটনটা, এই যে উপর, নিচ, বাম, ডাইন, এই এই চারটা বাটনের মাঝখানে যে বাটনটা গোল বড়, এই বাটনটা কিন্তু ওকে বাটন হিসেবে আমরা ওকে প্রেস করলে নাম্বারটি ডিলিট হয়ে যায়, তাই না? তো সব মোবাইলে কিন্তু সেম। আর এগুলো পুরাতন ভার্সনের ফোল্ডিং, ফোল্ডিং হচ্ছে মোবাইল। তো যাই হোক, আমি যদি আরও একটি মোবাইল নিয়ে আসি, এই মোবাইলেও কিন্তু আপনারা দেখেন যে এই যে কল রিসিভ করার উপরের বাটনটাকে আমরা কিন্তু আগে অপশন বাটন বলতাম বা বলতে পারি। তারপর কোনো কিছু ডিলিট করতে হলে আমরা কিন্তু মাঝে যে বাটনটা, এই বাটনটা ইউজ করতাম আগে, যখন কোনো কোনো বাটন ফোনে মাঝে ছিল না, কিন্তু যেগুলো ব্র্যান্ডের বা ভালো ভালো বাটন ফোন ছিল, সেগুলো কিন্তু মাঝের বাটনটা দিয়ে আমরা ওকে বাটনে কাজ করতাম, বা কিবোর্ডের ইন্টার বাটনের কাজ যেটা, বা মাউসের লেফট বাটনের কাজ যেটা, সেটা কিন্তু এইভাবেই করতাম। ঠিক তেমনি হচ্ছে টাচপ্যাডেরও কিন্তু, এই যে কম্পিউটারের যে টাচপ্যাড, টাচপ্যাড যখন আপনার ডেস্কটপ কম্পিউটার হবে না, ল্যাপটপ হবে, তখন তো আপনার অনেক সময় এক্সট্রা মাউস নাও থাকতে পারে, তখন টাচপ্যাড দিয়ে কাজ করবেন। তখন কিন্তু আপনার এই যে নিচের দিকে টাচপ্যাডের, এটা হচ্ছে টাচপ্যাড, টাচপ্যাডের নিচের দিকে লেফট দিকে হচ্ছে লেফট বাটন, রাইট দিকে হচ্ছে রাইট বাটন, লেফট দিকে হচ্ছে লেফট বাটন বা অপশন বাটন, ওকে বাটন, এটা কিন্তু টাচপ্যাডেও আছে। আর টাচটা কি, এই আপনার মাউস পয়েন্টটাকে সরাসরি করার জন্য, কার্সরকে সরাসরি করার জন্য টাচপ্যাডটি শুধু টাচ করার জন্য। আর বাটন মানে কি, যেখানে ক্লিক করতে হয়, বাটন মানে যেটা ক্লিক করতে হয়, আর টাচ মানে শুধু টাচ, স্পর্শ, আর কিছু না।
তাহলে নিচের দিকে কিন্তু বাটন থাকে। তো অনেক টাচপ্যাড কিন্তু অনেক রকম হয়, হ্যাঁ? যেমন এটা একটি টাচপ্যাড, এখানে দেখেন কোনো চিহ্নই নেই, একদম ফিনিশ। কিন্তু তারপরেও এই টাচপ্যাডের নিচের দিকে কিন্তু এই জায়গাটাকে বলা হয় অপশন বাটন, এই জায়গাটাকে বলা হয় ওকে বাটন। এখানে কিন্তু আপনারা ক্লিক করতে পারবেন। আর এই অংশটুকুকে কিন্তু টাচ, শুধু টাচ করলেই হবে, হ্যাঁ? ওকে। তারপর আরো কিছু টাচপ্যাডের আমি যদি আপনাদেরকে দেখাই, টাচপ্যাড আরো অনেক রকম টাচপ্যাড হতে পারে। এই যে এটা এক ধরনের টাচপ্যাড। উপরের দিকে আপনার অপশন বাটন ওকে বাটন থাকতে পারে, নিচের দিকেই বেশিরভাগ থাকবে, আর মাঝখানে টাচ থাকবে, কেমন? তারপরে আরো যদি একটি দেখাই, দেখেন এটি হচ্ছে একটি টাচপ্যাড বা ল্যাপটপের যে কিবোর্ড বা টাচপ্যাড, দেখেন এটি দেখেন একরকম, হ্যাঁ? তো টাচপ্যাড দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, এই জিনিসগুলো আপনারা বুঝে নেবেন। তারপরে মাউসটি ধরবেন আপনারা কিভাবে? এইভাবে মাউসটি স্মুথ ভাবে, এই তর্জনী আঙ্গুল হচ্ছে ওকে বাটনে, আর হাতের যে বড় আঙ্গুল এটা আপনার হচ্ছে অপশন বাটনে, হ্যাঁ, রাইট বাটনে রাখবেন। এবং খুব শক্তও না, খুব নরম করেও না, আলতো করে এইভাবে ধরতে হবে, একবারে নিচেও না উপরেও না, কেমন? এইভাবে মাউসটি ধরার অভ্যাস করবেন প্রফেশনালি। এই যে এখানে একটা মাউস দেখেন, মাউস ছোট বড় হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, এভাবে ধরতে পারে। আচ্ছা, মাউস ধরা এভাবে ধরবেন। তারপরে টাচপ্যাড আপনি কিভাবে প্রফেশনালি ইউজ করবেন, এই যে এইভাবে দুই হাত দিয়ে টাচ, যখন আপনি এক্সট্রা কিবোর্ড বা মাউস ইউজ করবেন না, তখন দুই হাত এভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। শুধু এক হাত দিয়ে আপনারা ল্যাপটপ ব্যবহার করলে ওটা প্রফেশনাল লাগে না। তো এভাবে একটা দিয়ে টাচপ্যাড বা যেটা মাউসের কাজে কাজ করে, সেটা হচ্ছে আপনার কি, ডান ডান হাতটা সেখানে রাখবেন, আর বাম হাতটা আপনার কিবোর্ডে রাখবেন, মনে থাকবে? আচ্ছা, তারপর পরে আমি আরো একটি ব্যবহার দেখাই আপনাদেরকে। যেমন এই যে এই পিকচারটি আগে দেখাইছিলাম, উনিও কিন্তু দুই হাতের ব্যবহার করতেছেন, ডান হাতটি টাচপ্যাডে রেখেছেন, বাম হাতটি কিবোর্ডে কখন কোনটা চাপা লাগে সেজন্য প্রস্তুত রেখেছেন, তাই না? তো ওকে, এইভাবে আপনারা হচ্ছে ল্যাপটপের টাচপ্যাড ইউজ করলে এভাবে করবেন, মাউস ইউজ করলে এভাবে করবেন। আচ্ছা, তো আমি এখানে একটি পিকচার, যেহেতু যদিও আজকের এটা টপিক না, আমি যেহেতু পিকচারটি ডাউনলোড দিয়ে রেখেছি, তো ল্যাপটপের কিছু অংশের আমি পরিচয় দিয়ে দিই। যেমন ল্যাপটপ পার্ট ইন্ট্রোডিউস, হ্যাঁ, এটাকে বলা হয় কভার। তারপরে এটাকে বলা হয় হিংস। তারপরে এই অংশটাকে বলা হয় ডি কভার। এটাকে বলা হয়েছে হিংস, বা এই দুটো হিংস, হ্যাঁ, এই যে এই দুটো হিংস। তারপরে এটা হচ্ছে বি কভার। তারপরে হচ্ছে কিবোর্ড, সি কভার, টাচপ্যাড, ডি কভার। এইগুলো আপনারা বুঝে যাবেন আশা করি। তো ডেস্কটপেরও তাহলে কিছু পার্টসের পরিচয় দেয়া লাগে, ডেস্কটপ কম্পিউটার যেগুলো। এই যে ডেস্কটপ কম্পিউটার, যেমন কিবোর্ড আলাদা থাকে, স্পিকার আলাদা থাকে, মনিটর আলাদা থাকে, মাউস আলাদা থাকে। আবার এই যে যে পিসি যেটা, এটাকে কেসিংটা আলাদা, পিসিটা আলাদা থাকে। আবার পিসির ভিতরে যেগুলো থাকে, পাওয়ার সাপ্লাই, সিডি রোম, ডিভিডি রোম থাকে। তারপরে মাদারবোর্ড বা মেইন বোর্ড থাকে। তারপরে হচ্ছে আপনার প্রসেসর থাকে, ফ্যান থাকে, র্যাম থাকে, তারপরে ভিজিএ কার্ড থাকে, তাই না? তারপরে সাউন্ড কার্ড থাকতে পারে আলাদা। তো হার্ড ডিস্ক থাকে, এসএসডি কার্ড থাকে। হার্ড ডিস্কের বিকল্প এখন যেটা বের হয়েছে এসএসডি কার্ড, যদিও এখানে দেয় নাই। তো এগুলো হচ্ছে আলাদা পার্টস, যেগুলো যদি ডেস্কটপ কম্পিউটার হয়। তারপরে আরো কিছু আমাদের ডেস্কটপ কম্পিউটার হোক, ল্যাপটপ কম্পিউটার হোক, চালাইতে আরো কিছু ডিভাইস আমাদের লাগে, যেমন প্রিন্টার এটি, তারপরে কিবোর্ড, তারপরে মাউস, তারপরে হার্ড ডিস্ক, তারপরে অপটিক্যাল ড্রাইভ বা ডিভিডি যেটাকে বলি, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম দেখতে কেমন হয় একটু ধারণা দিলাম, যদিও এটি নিয়ে, এগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করব। তো আশা করি আপনারা উইন্ডোজ কি, কিভাবে কাজ করে, ঠিক আছে, উইন্ডোজের ভার্সনগুলো নিয়ে কথা বললাম। তারপরে এবার আমি আসি মাইক্রোসফট অফিস, তাই না? আমাদের উইন্ডোজের ব্যাপার স্যাপারগুলো, মাউস ধরা, বেসিক জিনিসগুলো জানার পর পরে মাইক্রোসফট অফিসটা নিয়ে যে মৌখিক আলোচনা, প্র্যাকটিক্যাল যে বেসিক বিষয়গুলো, প্র্যাকটিক্যাল কিভাবে ডিসপিসি ইউজ করবেন, কিভাবে, এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল বেসিক, সেগুলোতে আমি কিন্তু এখনো যাইনি, আপনি কিন্তু মৌখিক বিষয়গুলো জানতেছেন। আচ্ছা, মাইক্রোসফট অফিস নিয়ে এবার একটু আলোচনা করি। তো মাইক্রোসফট অফিস হচ্ছে, মাইক্রোসফট অফিস একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো
তো সেটার ভিতরে বিভিন্ন প্রোগ্রাম আছে, ওয়ার্ড যেখানে মাইক্রোসফট ওয়ার্ড যেখানে আমরা সাধারণত টাইপিং করি, বিভিন্ন ধরনের গল্প, কবিতা, উপন্যাস, আরও দরখাস্ত, চিঠি এগুলো লিখে থাকি সাধারণত। তারপরে মাইক্রোসফট এক্সেলে হিসাব নিকাশের কাজ হয়, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনের কাজ হয়, স্লাইড শো এর কাজ হয়, হ্যাঁ তাই না? মাইক্রোসফট এক্সেসে ডাটা এন্ট্রি কাজ হয়। তো তো মাইক্রোসফট অফিস এটি আমাদের উইন্ডোজের পরপরই এটি আমাদের কম্পিউটারে প্রয়োজন হয়, ঠিক আছে? তো মাঝখানে আরেকটি কথা আমি বলে রাখি যে মাইক্রোসফট উইন্ডোজ অথবা মাইক্রোসফট অফিস আপনারা কোন সোর্স থেকে ডাউনলোড দিবেন, কিভাবে আপনারা এটাকে ইনস্টল করবেন এবং কিভাবে আপনি অ্যাক্টিভ করবেন, এই জিনিসটা আমি আলাদা ভিডিও করব। তারপরে আরেকটা বিষয় এখানে বলে রাখি যে মাইক্রোসফট অফিস কিন্তু অফলাইন, আমি যেটা দেখাবো এখন, যেটা নিয়ে আলোচনা করবো, এটা অফলাইন। হ্যাঁ, তো অনলাইন সেটা নিয়েও আমি আলাদা আলোচনা করব। ডাউনলোড সোর্সটিও আমি আলোচনা করব এবং উইন্ডোজের সেটিং নিয়েও আমি আলোচনা করব। তো যাই হোক, এবার আসি মাইক্রোসফট অফিসের যে ভার্সনগুলো। তো মাইক্রোসফট অফিস সর্বপ্রথম যেটি ছিল সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস হচ্ছে 2001, তাই না? অফিস এক্সপি নামে যেটা ছিল। তারপরে মাইক্রোসফট অফিস 2003। হ্যাঁ, তো ওই যে উইন্ডোজের মতোই আর কি, আবার উইন্ডোজ আর অফিস কিন্তু মিলায় ফেলিয়েন না। হ্যাঁ, তারপরে অফিস সবচেয়ে জনপ্রিয় ছিল 2003, তারপরে মাইক্রোসফট অফিস 2007। হ্যাঁ, 2007টি সবচেয়ে জনপ্রিয় ছিল। মাইক্রোসফট অফিস 2010, তারপরে 13, তারপরে এখন 16, 19 পর্যন্ত বের হয়েছে, আরও হয়তো বের হয়েছে। তো ওগুলো প্রায় সিমিলার, ওগুলো নিয়ে আমি আলোচনা করব না। তো আমি মাইক্রোসফট অফিস 2003 দেখতে কীরকম ছিল, 2007 হচ্ছে দেখতে কীরকম ছিল, 2010, এগুলো একটু আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, ভার্সনগুলো। কারণ আপনি একটা কম্পিউটারে একটা ভার্সন চালাচ্ছেন, আর একটা কম্পিউটারে গিয়ে যখন ভার্সন চেঞ্জ হবে আপনি একটু বিভ্রান্ত হতে পারেন। তো যাই হোক, আমি দেখাই দিই। তো এখানে আমি কিছু পিকচার রেখে দিয়েছি অলরেডি। ওকে, এখানে যাই। তো মাইক্রোসফট অফিস 2003 দেখতে কীরকম ছিল, যেখানে আমরা টাইপিং করি আর কি, টাইপিং শিখি প্রথমে। দেখেন সেটার লোগোগুলো দেখতে এরকম ছিল, আবার সাইডে কিন্তু 2003 লেখা ছিল আগে। স্টার্ট বাটন থেকে আমরা এই যে প্রোগ্রামে যাইতাম, প্রোগ্রামে গিয়ে মাইক্রোসফট অফিসে মাউসটা ধরলেই এগুলো ওর ভিতরে কি কি আছে সেগুলো অটোমেটিক বের হয়ে যাইতো। তারপরে ইন্টারফেসটা কীরকম ছিল দেখেন, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস 2003 পাওয়ার পয়েন্টের যে হচ্ছে ইন্টারফেসটা। এটা হচ্ছে ওয়ার্ডের ইন্টারফেসটা, দেখেন কীরকম ছিল। তারপরে যদি বলি এটা আউটলুকের, মাইক্রোসফট আউটলুক বা মাইক্রোসফট পাবলিশারও আছে। তো সেটা কীরকম ছিল, এক্সেলের দৃশ্যপটটা বা ইন্টারফেসটা কীরকম ছিল দেখছেন। আর ওয়ার্ডের এখানে ফাইল ছিল, এডিট ছিল, ভিউ ছিল, ইনসার্ট ছিল, এরকম টুলস ছিল। হ্যাঁ, তারপরে নিচের দিকে এগুলা ছিল, অফিস অনলাইন ছিল, এগুলো ছিল। আচ্ছা, তারপরে ফাইলের ভিতরে যে ক্লিক দিলে যেটা কাজ হতো, সেভ অ্যাজ, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার প্রিন্ট প্রিভিউ, সেন্ড টু প্রপার্টিস, এই জিনিসগুলো কিন্তু ফাইলে ক্লিক দিলে আমরা পাইতাম, তাই না? তো মূলত মাইক্রোসফট অফিস এই যে যেখানে টাইপিং করি, এটার পরিবর্তন মূলত বেশিরভাগ হয়ে থাকে এই যে ফাইল, এই বাটনটি তারা বেশিরভাগ পরিবর্তন করেন। আচ্ছা, তারপরে লাফ দিয়ে আমি চলে আসলাম যে মাইক্রোসফট অফিস 2007 সবচেয়ে জনপ্রিয়, 2003 বা 2001-এর পর সবচেয়ে জনপ্রিয় হচ্ছে 2007। ব্যাপক পরিবর্তন ঘটাইছে। দেখেন এখানে ফাইল যে বাটনটা ছিল, সেই বাটন বা মেনু যাই বলেন, বাটন, ফাইল, মেনু, সেটা তুলে দিয়ে এখানে উইন্ডোজের একটি চিহ্ন দিছে বা অফিসের একটি চিহ্ন দিছে। তারপরে হোম, দেখেন হোম, ইনসার্ট, পেজ লেআউট, তারপরে হচ্ছে আপনার রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলো কিন্তু কিছু যোগ করছে, অনেক কিছুই কিন্তু দেখেন এখানে নাই। আমি মেনলি যে জিনিসগুলো দেখলাম নাই সেটা হচ্ছে যে টুলস মেনুটা, তাই না? ইনসার্ট তো ওখানেও আছে একই, এডিটটা কিন্তু আমার 7-এ কিন্তু আমি পাইলাম না। তারপরে আরও কিছু দেখি, এই যে যেমন এবার ওই যে হচ্ছে অফিস বাটনে যখন ক্লিক দিচ্ছি,
এখানে আমরা কি কি পাচ্ছি? সেভ অ্যাজ, সেভ, তাই না? ওপেন, তারপরে হচ্ছে আপনার নিউ। তো নিউ এ আরো কিছু অ্যাড করেছে। নিউ এ ক্লিক দিলে আপনারা 2007-এ কিছু টেমপ্লেট পাবেন, সেগুলো আমি দেখাচ্ছি। আহ, এই যে নিউ এ ক্লিক দেওয়ার পর আপনি এখানে কিছু রেডিমেড টেমপ্লেট পাবেন। হ্যাঁ, অনেকেই এটা জানে না। যেমন আপনার ফর্ম পাবেন কিছু রেডিমেড, শুধু আপনার নাম ঠিকানা চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, ব্লাঙ্ক ডকুমেন্টে যেতে পারবেন। হ্যাঁ, তারপরে কন্টাক্ট ক্যালেন্ডার পাবেন, গিফট সার্টিফিকেট। হ্যাঁ, রেডিমেড তৈরি করাই আছে, শুধু নাম টাম চেঞ্জ করে দিবেন আর কি। হ্যাঁ, টেমপ্লেট এগুলোকে বলা হয়। তো এই একটা জিনিস বলে রাখি, আমরা যখন মাইক্রোসফট অফিস 2003 যখন ওপেন করতাম, হ্যাঁ, তখন কিন্তু ওয়ার্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে ডিরেক্ট ওপেন হতো। 2007-এও কিন্তু আমরা ওই যে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক দিলে সরাসরি ব্ল্যাঙ্ক পেজ চলে আসতো। কিন্তু 10 মাইক্রোসফট অফিস 2010-এ গিয়ে একটু পরিবর্তন হয়েছে, সাথে সাথেই কিন্তু আমাদের ব্ল্যাঙ্ক পেজটা আসে না, তার আগেই টেমপ্লেট আসে। আমি দেখাচ্ছি। এই হচ্ছে আপনার মাইক্রোসফট অফিস 2007-এর ইয়েটা একটু বড় করে দেখাই দিই। এই হচ্ছে অফিস বাটন, তারপরে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডিস, আর এগুলো হচ্ছে টুলস। হ্যাঁ, এইরকম ইন্টারফেসটা। এখানে আবার একদম পার্ট টু পার্ট দেখাই দিছে, এটা আপনার একটু গুরুত্বপূর্ণ। এই যে কুইক অ্যাক্সেস টুলবার, যেটা আগে ছিল না, 2003-এ ছিল না, এটা বলতে ভুলে গেছি। তারপরে অফিস বাটন, তারপরে এটাকে ট্যাব সিলেক্টর বলে, ভার্টিক্যাল রুলার। হ্যাঁ, তারপরে হরিজন্টাল রুলার কোনটা, যেটা এই যে উপন্যাস যেটা কমা নামা করে সেটাকে বলা হয় উপন্যাস, যেটা আমরা টানাটানি করি সেটাকে ভার্টিক্যাল স্ক্রল বার। আর যেটা এরকম ডানে বামে করি সেটা হরিজন্টাল হচ্ছে স্ক্রল বার, তাই না? ভার্টিক্যাল রুলার, আর এটা হলো হচ্ছে হরিজন্টাল রুলার। ঠিক আছে? যেটা উপর নিচে সেটা হচ্ছে রুলার বলতে কি, এই যে যেটা মার্জিন আর কি। তো ভার্টিক্যাল রুলার, হরিজন্টাল রুলার, এগুলোকে বলা হচ্ছে আপনার টুলস। এগুলোকে বলে কেউ কেউ মেনু বলে, কেউ কেউ ট্যাব বলে, যদিও 2003 বা 2001-এ মেনুই বলতো সবাই। তো এগুলোকে ট্যাব বলে। এক একটা ট্যাবের আন্ডারে এক এক রকম টুলস আছে, সেই টুলসের ব্যবহার ভিন্ন, তাই না? সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। নিচের দিকে পেজ ইনফরমেশন বা ওয়ার্ড বা সিনটেক্স ইনফরমেশন এখানে নিচের দিকে থাকতো। তারপরে কার্সর, এই যেটাকে কার্সর বলে, তারপরে এটাকে একটা মার্জিন থাকে। এই দিকে হচ্ছে ভিউ মুড, এগুলোকে বলা হয় ভিউ বাটন বা ভিউ মুড। এইদিকে বলে হয় জুম, জুম টুলস, এখান থেকে জুম ইন জুম করতে পারবেন মানে পেজটাকে, তাই না? খুব সুন্দর করে দেখেন, উইন্ডো কন্ট্রোল, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ, তারপরে হেল্প বাটন, তারপরে টাইটেল বার, তারপরে হচ্ছে রিবন ট্যাবস। হ্যাঁ, রিবন ট্যাবস বলে মেনু। এই রিবন ট্যাবসটাকে অনেকেই কি বলে, মেনু বলতে পারে। কুইক অ্যাক্সেস টুল বার, তাই না? তো এইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে আপনারা এটা মুখস্থ করতে পারেন। আচ্ছা, তারপরে আসতেছি আমরা মাইক্রোসফট অফিস 2010। তো এই যে উইন্ডোজ বাটনে গিয়ে এই যে মাইক্রোসফট অফিস 2010 আপনি এখান থেকে এভাবে ওপেন করতে পারবেন। একটা জিনিস মাঝখানে বলে রাখি, মাইক্রোসফট, দেখেন এখানে আমি যেটা বুঝতেছি এটা হচ্ছে উইন্ডোজ 7, কিন্তু মাইক্রোসফট অফিস হলো 2010। হ্যাঁ, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যাকডেটেড, কিন্তু অফিস কিন্তু দেখেন আপডেট। তো এইরকম অনেক সময় অফিস হলো ব্যাকডেটেড, উইন্ডোজ আপডেট, এরকম হতে পারে, তাই না? তো সবসময় আপডেটটা ইউজ করাই ভালো, সামঞ্জস্য রাখাটাই ভালো। তো এটা বলে রাখলাম। আচ্ছা, তারপরে আমি নেক্সট পিকচারে যদি যাই, এখানেও একদম মার্ক করে চিহ্ন করে দেখাই দিছে কুইক অ্যাক্সেস টুলবার। তারপরে এগুলোর নাম হচ্ছে ট্যাব, কমান্ড বাটন। এগুলোকে কমান্ড বাটন কেউ বলে, কেউ কেউ টুলস বলে। যাই বলেন, ভুল হবে না আশা করি, কাজ জানলেই হয়েছে। তারপরে এগুলোকে এই কয়টা মিলে একটা গ্রুপ করা হয়েছে, এই কয়টা মিলে একটা গ্রুপ করা হয়েছে, এই কয়টা টুল মিলে একটা গ্রুপ, এই কয়টা টুল মিলে একটা গ্রুপ, তাই না? এভাবে করেছে। তারপর আচ্ছা, তারপরে নেক্সট পিকচারে যাই। এখানে দেখেন ওই যে ফাইল, আবার ফাইল মেনু নিয়ে আসছে মাইক্রোসফট। মাইক্রোসফট অফিস 2010-এ আবার ফাইল মেনুটা নিয়ে আসছে। এখানে দেখেন নিউ এ ক্লিক দিলে
কিছু টেমপ্লেট পাওয়া যায়, সেই টেমপ্লেটগুলো আবার এখানে শো করে। আবার ক্রিয়েটে ক্লিক দিলে ব্ল্যাঙ্ক পেজ চলে আসে। সেভ অ্যাজ, তাই না, প্রিন্ট, তারপরে এক্সিট, এই জিনিসগুলো কিন্তু আবার আগের মতো করেছে অনেকটা। আচ্ছা, তারপরে যদি আর নেক্সট করি তাহলে 2010-এর আরেকটা ইন্টারফেস আমি দেখাই, এরকমও হতে পারে। তো নিউয়ে ক্লিক দিলে এই দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দিলে ব্ল্যাঙ্ক পেজে নিয়ে যাবে, তারপরে টাইপিং শুরু করবেন। অথবা এখানে কিছু রেডিমেড টেমপ্লেট দেওয়া হয়েছে, লেভেল, লেটার, তাই না, সিভি তৈরি করা যাবে, ফর্ম তৈরি করা যাবে, গিফট সার্টিফিকেশন তৈরি করা যাবে, এটা কি লিখছে, ব্রোচার, বিজনেস কার্ড, ক্যালেন্ডার, কন্ট্যাক্ট। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু রেডিমেড ওরা দিয়ে দিছে, লিস্ট, এগুলো আপনারা কিন্তু রেডিমেড দিয়েছে, শুধু নাম ঠিকানা চেঞ্জ করে কিন্তু তৈরি করতে পারবেন। মানে অনেকটা ওই যে পাবলিশার নাকি আউটলুকের যে কাজগুলো, পাবলিশারের মেবি, পাবলিশারের কাজগুলো এখানে ওয়ার্ডেই দিয়ে দিয়েছে। তো পাবলিশারের কাজ স্পেশালি এইরকম, তো মাইক্রোসফট ওয়ার্ডেই এগুলো কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে লাফ দিয়ে চলে আসলাম মাইক্রোসফট অফিস 2013। 13 কিন্তু ডিরেক্ট আপনার পেজ ওপেন হবে না। আপনার প্রথমে এরকম ইন্টারফেস আসবে, আপনার যে বিভিন্ন ধরনের টেমপ্লেট, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দেওয়ার পর কিন্তু আপনার পেজটি, টাইপিং করা পেজটি ওপেন হবে, তার আগে নয়। দেখছেন কীরকম আপডেট করে ফেলছে। আচ্ছা, 13-র এরকম 13-16 আমি যাই হোক মিলায়ে কিছু পিকচার ডাউনলোড করছি, একটু ক্ষমাসূচক দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে ভার্সন চেঞ্জ হলে, এরকম চেঞ্জ হলে আপনারা ঘাবড়ে যাবেন না, বিভ্রান্ত হবেন না। তো এই ব্ল্যাঙ্কে ক্লিক দিলে ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে, বা কোনো টেমপ্লেট নিয়ে কাজ করতে চাইলে টেমপ্লেট নিয়ে কাজ করবেন। ব্ল্যাঙ্ক পেজে যদি ঢুকে পড়েন, আবার ফাইলে ক্লিক দিয়ে নিউয়ে ক্লিক দিলে এরকম আবার চলে আসবে। হুম। তারপরে এক্সেলের ক্ষেত্রেও বিষয়গুলো একই, আমি এক্সেল নিয়ে আলাদা আলোচনা করব না। তারপরে আসতেছি 2013-রই, এখানে সবগুলোরই শুধু মাথাটা করে দিয়েছে, দেখতে এরকম করছে, কালারগুলো এরকম পরিবর্তন করছে, মেনু কিছু এদিক ওদিক করছে, ড্র ট্যাবটা নতুন দিছে, বা ড্র মেনু যাই বলেন, হিস্টোরি এটা নতুন যোগ করা হয়েছে। এটা 13 না 19, যাই হোক আমি কিছু পিকচার না বুঝেই ডাউনলোড দিছি। আচ্ছা, যাই হোক আপনার 13, 19 যেটাই হোক, পরিবর্তন কিছু হয়েছে। তারপরে 16, 2013-র পর 16টাও প্রায় 13-16 প্রায় একই, ওটাও এরকম এইভাবে ওপেন করতে হয়। 2016 দেখেন কত সুন্দর করেছে, এখানে ফাইল, তারপরে হোম, সেন্ড রিসিভ, তারপরে হচ্ছে ফোল্ডার, ভিউ, অ্যাডিন্স, হ্যাঁ, এই ট্যাবগুলো বা মেনুগুলো আপনার ইয়ে করেছে। আচ্ছা, তারপরে 19-এর এই পিকচারটা আমি পাইছি। 19-এ আবার দেখেন কালারগুলো ভিন্ন করেছে, সাদা মাটা করেছে 19-এ। ফাইল, হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, এটা এক্সেলের। ওয়ার্ডেরটা দেখাই, ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, হেল্প, এই জিনিসগুলো পরিবর্তন করছে। রুলার টুলার নিচের দিকে, বাকি এই জিনিসগুলো আপনারা আশা করি যদি কোনো কম্পিউটারে দেখেন তখন বুঝে নেবেন এটা 19, যখন দেখবেন এই যে এরকম সাদামাটা। তাছাড়া আমি 16টা বুঝলাম একটু কালারফুল করেছিল ওরা, 16টা। আর 2013টা খুব বেশি জনপ্রিয় হয়নি, তারপর 13 একটু কালারফুল করেছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ভার্সন চেঞ্জ হলে আমি ঘাবড়াবো না, বিভ্রান্ত হব না, আমি বুঝে নেব। তো এবার ভার্সন, আপনারা ম্যানুয়ালি ভার্সনটা কিভাবে দেখবেন, এটা তো দেখাইলাম কোন জিনিসগুলো চেঞ্জ হয় সাধারণত ভার্সন চেঞ্জ হয়। তো প্রথমে আমি দেখাই উইন্ডোজ, আপনি কত অপারেটিং সিস্টেম চালাচ্ছেন সেটি দেখবেন কিভাবে। এই দিস পিসিতে বা মাই কম্পিউটার যেটাই থাক, অপশন বাটনের গায়ে এসে অপশন বাটন চাপ দিবেন, শো মোরে ক্লিক দিবেন, ওকে বাটন, তারপরে প্রপার্টিসে এসে ওকে বাটন চাপ দিবেন। ওকে বাটন চাপ দেওয়ার পরে আপনার একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি শুধু উইন্ডোজটি দেখতে পারবেন তা নয়, এখানে আপনার র্যাম কয় জিবি সেটা দেখাবে, এখানে আপনার জেনারেশন কোনটা সেটা দেখাবে, তারপরে এটা হচ্ছে আপনার ডিভাইস নেম কি, প্রসেসর কি, কোর i5, জেনারেশন 11 জেনারেশন, তারপরে আপনার ডিভাইস আইডি, এই জিনিসগুলো আপনার কিন্তু দেখাবে। পাশাপাশি নিচের দিকে আসলে আপনার উইন্ডোজ 11 হোম চালাচ্ছেন, উইন্ডোজ 11 আরও কিছু আছে, হোম আছে, প্রফেশনাল আছে, পার্সোনাল আছে, আরও কিছু ভার্সন আছে, এডিশন আছে আর কি। তো আমি উইন্ডোজ 11 হোম চালাচ্ছি। তো এই যে আমার আমি কত জেনারেশনের ল্যাপটপ চালাচ্ছি, কত গিগাবাইটস, তারপরে হচ্ছে আপনার স্টোরেজ, হুম,
কত জিবি, তারপরে যেমন 500 জিবি স্টোরেজ মেবি কিছু কাটছাট হয়েছে, তারপরে আপনার গ্রাফিক্স কার্ড আমার কতটুকু আছে, তারপরে আমার ডিভাইস নেম, আমার হচ্ছে জেনারেশন কোর i5, এই যে কোর i5, হ্যাঁ, এই যে কোর i5, মূলত এইভাবেই আমরা পড়ি কোর i5। তো কোর i5 প্রসেসরেরও ভার্সন নিয়ে আমি আলোচনা করব, জেনারেশন নিয়ে আমি আলাদা আলোচনা করব, র্যামেরও বিভিন্ন ভার্সন নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। তো এগুলো আলাদা। আপাতত বলি আমরা উইন্ডোজ কত চালাচ্ছি সেটা, এই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে পাবো। যখন উইন্ডোজ একটু ভিন্ন হবে, এটা তো 11 উইন্ডোজ, উইন্ডোজ 10 বা তার নিচের কোনো উইন্ডোজ হলে তখন হয়তো এইভাবে দেখতে পারবেন না, তখন একটু ভিন্ন ক্যাটাগরিতে আপনাকে দেখাবে। এই সেটিংগুলো ভিন্ন থাকবে, সার্চ অপশনটা ভিন্ন থাকবে, এই লেখালেখিগুলো ভিন্ন থাকবে, তাই না? তবে ম্যানুয়ালি উইন্ডোজ কত চালাচ্ছেন এইভাবেই দেখা লাগে। আর মাইক্রোসফট অফিস চালাচ্ছেন, এটা আপনি স্টার্ট বাটনে গিয়ে মোর বা অল অ্যাপসে যাবেন, এখানে মাইক্রোসফট অফিস লেখাটা খুঁজবেন, ফোল্ডার আকারে থাকে। মাইক্রোসফট অফিস কত চালাচ্ছেন এখানেও লেখা থাকতে পারে, আবার মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ওইটার সাইডেও লেখা থাকে, আবার ওপেন করার সময়ও লেখা থাকে। তো মাইক্রোসফট অফিস কত ভার্সন চালাচ্ছেন এভাবে আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নাই। বাকি থাকলো আমার আলোচনার আজকের শেষের দিকের আলোচনা হচ্ছে মাইক্রোসফট অফিস কিভাবে আপনারা কোন সোর্সের মাধ্যমে আপনারা এটাকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, তাই না? এটা আমি আলাদা ভিডিও করব। আচ্ছা, উইন্ডোজ আপনারা কিভাবে ইনস্টল করবেন এটা আমি আলাদা ভিডিও করব। আশা করি আপনার হচ্ছে বেসিক যে মৌখিক, এটা শুধুমাত্র মাউস ধরে কোনো কাজ, বেসিক কাজগুলো শুরু করার আগেই, প্র্যাকটিক্যাল যে রিফ্রেশ করা শুরু করার আগেই আপনাকে মৌখিক এই বিষয়গুলো আমার এই ভিডিওটি বারবার আপনাকে দেখতে হবে, কেমন? যদি বারবার এই ভিডিওটি দেখেন তাহলে আপনার কিন্তু একদম বেসিক লেভেলের যে ভিত্তি, হ্যাঁ, ভিত্তিটা যদি ভালো হয় সব কিছু কিন্তু ভালো হয়। তো এটা নিয়ে আপনি আরও ঘাটাঘাটি করতে পারেন, আমার ভিডিওর বাইরেও প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। আর তারপরে আমি নেক্সট ভিডিওতে আমি হচ্ছে বেসিক প্র্যাকটিক্যাল যে কাজগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, পাশাপাশি আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে এই যে উইন্ডোজ যে আমরা সেট আপ করি বা ইনস্টল করি, আমরা উইন্ডোজের তরফ থেকে কিন্তু কিছু ফ্রি অ্যাপস বা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার পাই, আর কিছু অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আমরা ইনস্টল করি পরবর্তীতে, ঠিক আছে, আমাদের প্রয়োজন অনুসারে। তো এটা বলে রাখলাম। তো আজকে এই পর্যন্ত থাক, ধন্যবাদ সবাইকে।